বাজেট ঘাটতির জন্য যে সোর্সগুলো দেখা হচ্ছে, প্রথমত হচ্ছে যে ব্যাংকিং সেক্টর থেকে ঋণ নেবে এইটা, তারপরে সঞ্চয়পত্র থেকে ঋণ নেবে এটা দেখানো হচ্ছে, এবং বাইরের দেশ থেকেও ঋণ নেবে। এইভাবে কিন্তু এই সোর্সে ঋণের সোর্সকে ডিফাইন করা হচ্ছে। এখন সরকার যখন ব্যাংক থেকে নিজেই ঋণ নেবে, তখন কিন্তু সাধারণ মানুষের ঋণ নেওয়ার সক্ষমতা কমে যাবে, অর্থাৎ কমে যাবে, যেটাকে আমরা ইকোনমিক্সের ভাষায় ক্রাউডিং আউট ইফেক্ট বলি। অর্থাৎ সরকার যখন ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, তখন কিন্তু ব্যাংকে এক ধরনের তারল্য সংকট দেখা যাচ্ছে, ব্যাংকে টাকা পয়সা কমে যাচ্ছে, যেটা থেকে সাধারণ মানুষ ঋণ নিয়ে, প্রাইভেট সেক্টর যেটাকে বলছি, ঋণ নিয়ে ইনভেস্ট করতে পারে। কাজেই সরকার এই ঋণ নিয়ে যদি কাজগুলো করতে চায়, সেক্ষেত্রে আমাদের অর্থনীতিতে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। সেটি হচ্ছে নতুন করে ইনভেস্টমেন্ট তৈরি হওয়া, ইভেন সরকারি ঋণগুলোর মাত্রাও কিন্তু অনেক লম্বা হয়, যে সেটা ফেরত দেওয়ার সময় লং হয়, এবং এগুলোকে আবার রিশিডিউল করে। কাজেই এই ক্ষেত্রে ঋণ নিয়ে যদি এমপ্লয়মেন্ট জেনারেট করতে চায়, বিভিন্ন প্রকল্প তৈরি করতে চায়, এটা এক ধরনের অর্থ সংকটের সম্ভাবনা তৈরি হবে। এবং আরেকটি বিষয়, যখন সরকার ঋণ নিয়ে আপনি এটাকে খরচ করছে, অর্থাৎ গভর্নমেন্টের খরচ বাড়ানো হচ্ছে, তখন কিন্তু জনগণের হাতে টাকা চলে যায়, যেটাকে বলি আমরা যে দ্রব্য এবং সেবা তৈরি করার চেয়ে যদি টাকা পয়সা ইকোনমিতে বেশি চলে যায়, আবারও কিন্তু সেই ঘুরে ফিরে মুদ্রাস্ফীতির দিকে আসবে। তো সেক্ষেত্রে এই ঋণ নেওয়ার পরিমাণটা অবশ্যই অর্থনৈতিক ভারসাম্যতার উপর নির্ভর করে কিন্তু নিতে হবে। শুধুমাত্র হিসাব নিকাশের বাইরে ঋণ নিয়ে অর্থায়ন করে বিভিন্ন বড় বড় প্রকল্পগুলো তৈরি করলেই হবে না। আবার আরেকটি বিষয় থাকে, যে যেই ক্ষেত্রগুলোতে এই ঋণগুলোকে ব্যয় করবে, সেইখান থেকে রিটার্ন আসবে কিনা, সেইটাও কিন্তু নির্ধারণের বিষয় আছে। কাজেই ঋণ নিয়ে সবসময়ই কিন্তু ব্যয়ভার মেটানো একটা ইকোনমি ভালো নয়, এই ঋণের বার্ডেন জনগণের উপর রয়ে যায়।